তেজগাঁ থেকে সংবাদ সন্ধানে আপনাদের সাথে আছি আমি আলী আসলাম এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। দুবাইয়ের হামরিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ নোঙর দেশে ফিরতে মাসখানেকের অপেক্ষা। সিলেট ও নরসিংদীতে হিটস্ট্রোকে 2 জনের মৃত্যু। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে তাপপ্রবাহ। দুদিনের সফরে কাল আসছেন কাতারের আমির। বন্দি বিনিময় সহ 11 চুক্তি ও এমওইউ সইয়ের আশা। মালয়েশিয়ায় 5,000 বৈধ কর্মী বেকারত্বে ভুগছেন, জানালেন প্রবাসী কল্যাণ সচিব। জাতিসংঘের উদ্বেগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুবাইয়ের হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি আব্দুল্লাহ। সোমালিয়া জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার 7 দিন পর জাহাজটি রোববার বিকেলে 4টায় দুবাই পৌঁছায়। এখানে জাহাজটিতে থাকা 55,000 টন কয়লা খালাস করা হবে। হামরিয়া বন্দরে অনুমতি পেলে আজ বা কাল জাহাজটি জেটিতে ফিরে কয়লা খালাস শুরু করবে। জাহাজ মালিক কর্তৃপক্ষ এসআর শিপিংয়ের তথ্য মতে কয়লা খালাস ও আমদানি পণ্য তোলার জন্য অন্তত 15 দিন সময় লাগবে। এরপর বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করলে অন্তত 10 দিন পর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এমভি আব্দুল্লাহ। অর্থাৎ দেশে ফিরতে সব মিলিয়ে প্রায় 1 মাস সময় লাগবে। তবে দুবাই থেকে 2 জন নাবিক বিমানে দেশে ফিরবেন, বাকি 21 জন ফিরবেন এমভি আব্দুল্লাহতেই। সর্বশেষ পরিস্থিতি, জাহাজ দুবাই সময় এই দুপুর 2:30, বাংলাদেশ সময় বিকাল 4:30টায় হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এবং জাহাজ অ্যাঙ্কার করেছে। অ্যাঙ্কারেজ হচ্ছে বি অ্যাঙ্কারেজ ব্রাভো। এখন জাহাজ বোট কন্ট্রোলের পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছে, কখন বাড়তি হবে। খুব সম্ভবত আজকে রাতে হতে পারে অথবা কালকে হতে পারে। কন্ট্রোলের সাথে কথা হইলো, তো আজকে নাইটে হওয়ার সম্ভাবনা আছে। ওই যে টাইডে তারা ওই সন্ধ্যে 6টার পরে জানাবে প্রোগ্রাম। আজকে সন্ধ্যে 6টার পরে জানাবে, নাইট টাইডে ঢুকাইতে পারে। চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনীর নতুন এই স্থাপনার উদ্বোধন হলো। পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী ছেড়ে আসা 75 বাঙালি ও বেসামরিক যোদ্ধাদের নিয়ে 22 জুলাই ত্রিপুরার কোনাবনে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির প্রথম ফিল্ড ব্যাটারি। তারা দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত মান্দাবাগ বাজার, সালদা নদী, কসবা, আখাউড়া সিঙ্গাইর বিল, ফেনী ও চট্টগ্রাম অভিমুখে পরিচালিত নানা অপারেশনে রেখেছেন উল্লেখযোগ্য ভূমিকা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হয় দেশের প্রথম ফিল্ড ব্যাটারির নাম। রোববার আর্টিলারি সেন্টার ও স্কুলের প্রশিক্ষণ সক্ষমতা বাড়াতে এবং মুক্তিযুদ্ধে এই ব্যাটারির অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের হালিশহরে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ফলক উন্মোচনের পর মন্ত্রিপরিষদ সদস্য, চট্টগ্রামের মেয়র এবং সেনা প্রধানকে নিয়ে অংশ নেন মোনাজাতে। এরপর কমপ্লেক্সের আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন শেখ হাসিনা। জাদুঘরে এই আর্টিলারির মুক্তিযুদ্ধকালীন এবং তারপরের নানা সময়ের স্মারক রাখা হয়েছে। পরে সেনা সদস্যদের সাথে দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী। 1971 সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই সেনা ইউনিটটি সামনে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেট ও নরসিংদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছে। ঢাকা, রাজশাহী ও খুলনার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া অতি তীব্র তাপপ্রবাহ বইছে পাবনা, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে রিকশা চালক হানিফ মারা যান। পুলিশ জানায় অজ্ঞান অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে মারা যান ব্যবসায়ী শাফকাত জামিল ইবান। স্বজনরা জানায় দুপুরে বিয়ের দাওয়াত থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এদিকে যশোরে বেড়েছে সর্দি, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগের প্রকোপ। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না মানুষ।
গরমে নওগাঁ, সাতক্ষীরা, পাবনা, হিলি সহ সারা দেশেই বিপর্যস্ত জনজীবন। তীব্র গরম আর তাপপ্রবাহের মধ্যেই সিলেট এবং সুনামগঞ্জে হয়েছে স্বস্তির বৃষ্টি। বিকেল 4:15টার দিকে সিলেট অঞ্চলে হালকা এবং মাঝারি বৃষ্টি শুরু হয়। সারা দেশে প্রচণ্ড গরমের মধ্যে এমন বৃষ্টি জনজীবনে এনে দিয়েছে স্বস্তি। তীব্র গরমে অতিষ্ঠ মানুষ ফিরে পেয়েছে শান্তি। রোববার সিলেট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। প্রায় আধা ঘন্টায় 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে অনেক গরম ছিল, বৃষ্টি হওয়াতে অনেক স্বস্তি লাগতেছে, সবাই এখন একটু ভালো ফিল করতেছে আর কি, শান্তি লাগতেছে। খেটে খাওয়া মানুষ আছেন যারা, এবং যারা গরমে নাজেহাল বা নাকাল অবস্থা, তারা কিন্তু কিছুটা স্বস্তি মিলছে এই বৃষ্টির কারণে। দেশজুড়ে চলতি মাসে অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ। এ সপ্তাহের শেষে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মে মাসের শুরুতে এপ্রিলের তুলনায় তাপমাত্রা কম থাকলেও গরমের অনুভূতি কমবে না বলছে আবহাওয়া অফিস। রাজধানী সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, তবে শিগগিরই মিলছে না মুক্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের পুরোটা জুড়েই থাকবে গরমের তীব্রতা। সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি হলেও তাপমাত্রায় পড়বে না প্রভাব। বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কম। 24-25 তারিখে হয়তো সামান্য বৃষ্টিপাতের একটা কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা থাকে। এই কালবৈশাখী ঝড়ের কিন্তু নেচারটা এরকম যে খুব অল্প সময় ঝড় বৃষ্টি দিয়ে বাতাস থেমে যায়, এরপর কিন্তু আবার তাপমাত্রা কিন্তু আবার সেই বৃদ্ধি পেয়ে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা যাই থাকুক না কেন, অনুভূত হচ্ছে তার চেয়ে অন্তত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্প বেশি আছে, তারপরে হচ্ছে যেহেতু আপনার বড় ধরনের বৃষ্টিপাত নেই, এই কারণে আপনার তাপমাত্রা অনেক উঠে গেছে। তাপমাত্রা যদিও আপনার কিছুটা অনেকটা কম থাকবে, কিন্তু ময়েশ্চার থাকার কারণে মে মাসে খুবই গরম অনুভূত হবে এবারও। মে মাস জুড়েও অব্যাহত থাকবে গরমের তীব্রতা, তবে মধ্য মে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। আর জুনের মাঝামাঝি থেকে বর্ষা শুরুর পর কমবে তাপমাত্রা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগী। ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগের চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। গরমে সুস্থ থাকতে প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি এবং তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই উদ্বেগ ছুটোছুটি এখন যেন শিশু হাসপাতালের নিত্যদিনের দৃশ্য। জরুরি বিভাগের সামনে উদ্বিগ্ন বাবা মায়ের ভিড়। সন্তানের জন্য শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন তারা। কোনো সমাধান পাচ্ছি না, অলরেডি মনে করেন যে অসুস্থ হয়ে গেছে পুরা। এখন বলতেছি সরকার দিতে নিয়ে যান, অনেক আছে কোনো সিট নাই, এনআরসি কোনো সিট নাই। কয়েকদিন যাবত এই গরমের কারণে ছেঁড়া জ্বর আসে। ভালো মনে হয় যে সারাদিন একদম ভালো, আবার ভোররাতে হঠাৎ করে ধুমধাম 103-104 জ্বর আসে। না, গরমের জন্য ওর জ্বরটা আসছে। আপনার সারাদিন মোটামুটি ভালোই খেলতেছিল, রাত্রেবেলা যখন ঘুমাইতেছিল রাত 2টার পর থেকেই আপনার জ্বরটা শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম রোগীগুলো মানে সিটগুলো ভরে যাচ্ছে। পরবর্তীতে আমাদের কিছু ইমার্জেন্সি বেসিসে আমরা কিছু যেগুলো মানে অতিরিক্ত গরিব বা তাদের ক্ষেত্রে আমরা হয়তো খুঁজে ব্যবস্থা করছি, কিন্তু যারা একটু স্টেবল অন্য জায়গায় যেতে পারে তাদেরকেও কিছু রোগী আমাদের রেফার করতে হচ্ছে। এটা আমাদের আসলে সারা দেশের তুলনায় 681 বেড অনেকটাই কম। প্রতিদিন গড়ে 150-র বেশি শিশু গরমজনিত রোগ নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার থেকে 1 বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ। কাতারের আমিরের ঢাকা সফরে এই প্রস্তাব দেওয়া হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুদেশের মধ্যে বন্দি বিনিময় সহ 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হবে। দুপুরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন হাসান মাহমুদ। 19 বছর পর ঢাকায় আসছেন কাতারের কোনো আমির। সোমবার শাহজালাল বিমানবন্দরে শেখ তামিম বিন আহমদ আল থানকিকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুদিনের সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব আলোচনায় গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্য সংকট। ঢাকা ও দোহারের মধ্যে
বন্দি বিনিময়, দ্বৈত কর বাতিল সহ 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া সৌদি আরবের মতোই 1 বছর বাকিতে কাতার থেকে জ্বালানি তেল আমদানির প্রস্তাব করবে ঢাকা। 1 বছরের ডেফার্ড পেমেন্ট আমরা চেয়েছি। তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বন্দি সংক্রান্ত তো চুক্তি অনুষ্ঠিত হবেই, চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া রাজধানী মিরপুরে একটি পার্ক ও একটি সড়কের নামকরণ করা হবে আমিরের নামে। উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এদিকে কাতারের আমিরের সফর নিয়ে আশার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিতে সমঝোতা স্মারক সই হবে। কাতারের বেস যে আমাদের কর্মীদের সমস্যা এবং সেই মার্কেটটাকে আমরা কিভাবে আরও বৃদ্ধি করতে পারি সেই নিয়ে আমরা দুইটা পক্ষ যেন বসে একটা প্ল্যান ওয়ার্কআউট করতে পারি। কাতারে বর্তমানে 4 লাখ বাংলাদেশি কর্মী আছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার থেকে $274 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, আর সবশেষ হিসেবে দেশটিতে রপ্তানি হয় প্রায় $9 কোটি পণ্য। মূলত এলএনজি আমদানিতে বড় অঙ্কের অর্থ গুনতে হচ্ছে বাংলাদেশকে। বৈদেশিক মুদ্রার সংকটকালে সরকার বাকিতে গ্যাস কেনার চেষ্টা করছে। কাতারের আমিরের ঢাকা সফরে সেই প্রস্তাব দেবে বাংলাদেশ। এছাড়া দেশটির প্রতি বিনিয়োগ বাড়ানোরও আহ্বান থাকবে। তেল গ্যাস সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, সার, পেট্রোলিয়াম পণ্য আমদানি করে বাংলাদেশ। 2017 সালে করা দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বছরে প্রায় 3 মিলিয়ন টন এলএনজি আমদানি হয়। পরিসংখ্যান বলছে 2000 সালে কাতারে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় $24 লাখ পণ্য, আমদানি ছিল $45 লাখ। এলএনজি, সারের মতো পণ্যে ভর করে কাতার থেকে বার্ষিক আমদানি বেড়ে দাঁড়িয়েছে $274 কোটি। দেশটিতে প্রায় 4 লাখ বাংলাদেশি কাজ করেন। 2022 সালে গ্যাসের দাম খোলাবাজারে কয়েক গুণ বাড়ে। গ্যাসের বাড়তি চাহিদা মেটাতে গত বছর মার্চে কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ সম্মেলনের ফাঁকে দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানান এলএনজি সরবরাহ বাড়ানোর, যার ধারাবাহিকতায় জুন মাসে আরও একটি দীর্ঘমেয়াদী চুক্তি সই হয় দুই দেশের মধ্যে, যার মাধ্যমে 2026 সাল থেকে বছরে আরও 18 লাখ টন এলএনজি মিলবে। সোমবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। এই সফরে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বন্দি বিনিময়, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি সহ বিভিন্ন বিষয়ে 11 চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জানা গেছে কাতারের বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মাওয়ানি বাংলাদেশেও বন্দর পরিচালনায় আগ্রহী। মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনা করতে চায় দেশটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2022 সালের পর বৈধভাবে মালয়েশিয়া যাওয়া কর্মীদের মধ্যে 5000 বেকারত্ব এবং অন্যান্য সমস্যায় আছে। জাতিসংঘের উদ্বেগ বিষয়ে এই কথা জানান প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন রোববার প্রবাসী ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে। তিনি আরও জানান, জাতিসংঘের প্রতিবেদন পর্যালোচনা করছে সরকার। সংবাদকর্মীদের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও প্রতিমন্ত্রী। সভায় প্রতিমন্ত্রী ও সচিব জানান, 3 মাসে রেমিটেন্স বেড়েছে। রাশিয়ায় জাহাজ শিল্প খাতে দক্ষ কর্মী পাঠানো শুরু হয়েছে। কর্মী যাবে ব্রুনে। এছাড়া নার্স পাঠানোর চাহিদা জানিয়েছে কুয়েত। মরিশাসের সাথে এমইউ অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে আছে, আর মাল্টার সাথেও কার্যক্রম চলছে। আপাতত এই এমইউগুলো নিয়ে আমাদের কাজ অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে হয়েছে এই 3-4 মাসে। প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের জন্য দক্ষ কর্মী তৈরি করতে আলাদা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করবে সরকার। আমরা দক্ষ শ্রমিক প্রেরণ করব, বিদেশে বাংলাদেশের সুনাম অর্জন হবে। টিটিসিগুলোতে এই যে পুরাতন সরঞ্জাম, এগুলোতে আমরা নতুনভাবে জিনিসপত্র ক্রয় করার ব্যবস্থা করতে চাই। মালয়েশিয়ায় শ্রমিক প্রতারণা নিয়ে জাতিসংঘের উদ্বেগ নিয়ে সচিব বলেন, বেশিরভাগ ভুক্তভোগী কর্মসংস্থান ভিসায় যায়নি। যারা ডিমান্ডের এগেনস্টে গেছেন তাদের মধ্যে অ্যারাউন্ড 5000 লোকের কাজ হয়নি। তো যেটা আমাদের টোটাল কাজে গেছেন তার 1%, অ্যারাউন্ড 1%। যাদের কাজ নেই তাদের কাজটা বোধহয় 31শে মের পরেই
তাদের যেখানে যেখানে রিডিস্ট্রিবিউট তারা করবেন, এরকম একটা বিষয় আছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে করণীয় ঠিক করতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণমাধ্যমে প্রকাশিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে আবেদন করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আবেদন জমা দেন তিনি। এ সময় সুমন বলেন, বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের কয়েক সপ্তাহ পার হলেও দুদক কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তাই তিনি দুদকে আবেদন করেছেন। এই আবেদনের ব্যাপারে দুদক কোনো পদক্ষেপ না নিলে বিষয়টি হাইকোর্টের নজরে আনবেন বলে জানান ব্যারিস্টার সুমন। সাবেক একজন আইজিপির বিপুল সম্পদের সঠিক অনুসন্ধান না হলে তা পুলিশের অন্য সদস্যদের ওপর প্রভাব ফেলবে বলেও মনে করেন সাইদুল হক সুমন। দাম কমানোর 24 ঘন্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে 650 টাকা বাড়ল। ভালো মানের 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,19,448 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,19,448 টাকা। এছাড়া 21 ক্যারেট 1,14,004 টাকা, 18 ক্যারেট 97,709 টাকা। এর আগে গত 20 এপ্রিল সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 840 টাকা কমিয়ে 1,18,798 টাকা নির্ধারণ করেছিল বাজুস। আসন্ন বোরো মৌসুমে সংগ্রহ অভিযানে ধান এবং চালের দাম নির্ধারণ করেছে সরকার। 32 টাকা কেজি দরে 2 লাখ টন বোরো ধান এবং 45 টাকা কেজি দরে 4 লাখ টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও 44 টাকা কেজি দরে 1 লাখ টন আতপ চাল এবং 34 টাকা কেজি দরে 50,000 টন গমও কেনা হবে। এই কার্যক্রম চলবে 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত। দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির সভায় এই মূল্য ঠিক করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 2023 সালে ধান চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকা করে। 5 লক্ষের বেশি যদি পাওয়া যায়, আমরা সেই কৃষকের সুবিধার্থে সেই ধান আমরা কেনার জন্য প্রস্তুত আছি। সেটাই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। ধানের দাম বিগত দিনে 28 টাকা ছিল, গতবার আমরা 30 টাকা করেছি। এইবার আমরা ধানের দাম প্রতি কেজি 32 টাকা করেছি, কৃষকের দিকে লক্ষ্য রেখে। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানের স্ত্রী শেহেলা পারভিনকে। শনিবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান ডিবি প্রধান হারুনুর রশিদ। বলেন, সনদ বাণিজ্য মামলার 3 আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে শেহেলা পারভিনকে ডিবিতে আনা হয়। এরই মধ্যে শেহেলা পারভিন সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হবে। জড়িত থাকলে তাকেও গ্রেপ্তার করা হবে। এদিকে এই মামলায় গ্রেপ্তার কয়েকজনকে এরই মধ্যে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানায় ডিবি। কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র তৈরি জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AK-M শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি ফয়সাল আমরা গ্রেপ্তার করি। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে ক্রাফটসম্যান ফুটওয়্যারের ডিএসসি SME বোর্ডে তালিকাভুক্তির জন্য ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে প্রতিষ্ঠানটির ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে। রোববার রাজধানীর ডিএসসি টাওয়ারে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে ডিএসসি প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, CSEর উপমহাব্যবস্থাপক হাসনাইন বাড়ি এবং ক্রাফটসম্যান ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ক্রাফটসম্যান ফুটওয়্যারের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের আবেদন আজ শুরু হয়েছে। নির্দিষ্ট বিনিয়োগকারীরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করতে পারবেন। 10 টাকা মূল্যের 50 লাখ টাকা শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠানটি 5 কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজারের পোর্টফোলিওতে 30 লাখ টাকা আছে এমন বিনিয়োগকারীরা SME বোর্ডের এই শেয়ার কিনতে পারবেন।
ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে সহায়তায় যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে $95 বিলিয়ন বিল পাশ হয়েছে। শনিবার ভোটের পরে এসব বিলে অনুমোদন দেন মার্কিন আইন প্রণেতারা। ইউক্রেনের জন্য পাশ হওয়া বিলে $61 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এতে পক্ষে ভোট পড়েছে 311টি এবং বিপক্ষে 112টি। অন্যদিকে ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলে $26 বিলিয়ন সহায়তা দেওয়ার কথা রয়েছে। প্রথম পর্ব শেষে শীর্ষ 6 দলকে নিয়ে কাল শুরু হচ্ছে ডিপিএল সুপার লিগ। মিরপুরে আবাহনী প্রতিপক্ষ প্রাইম ব্যাংক, ফতুল্লায় আরেক বিগ ম্যাচে মোহামেডানের মুখোমুখি হবে শেখ জামাল, খেলবেন না সাকিব। বিকেএসপিতে শাইনপুকুরের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। সব ম্যাচ শুরু সকাল 9টায়। 11 রাউন্ড শেষে সোমবার শুরু ডিপিএল সুপার লিগ। মিরপুরে আবাহনী প্রাইম ব্যাংক গুরুত্বপূর্ণ ম্যাচ। লিগ পর্বের সবগুলো ম্যাচ জয়ে উঠছে শান্ত শরীফুলরা। আসরে একমাত্র অপরাজিত দল আবাহনী। সুপার লিগে 5 ম্যাচের 2টি জিতলেই শিরোপা নিশ্চিত হবে আকাশী নীলদের। শীর্ষে থাকলেও প্রাইম ব্যাংককে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। অপরাজিত থাকার মিশন প্রথম দেখায় তামিমদের হারানোই আপার হ্যান্ডে আবাহনী। এদিকে শুরুতে টানা 4 জয়ের পর ছন্দপতন প্রাইম ব্যাংকের। লিগ পর্ব শেষে অবস্থান টেবিলের 5-এ। আবাহনীকে হারাতে সেরাটা দিতে হবে সালাউদ্দিনের শিষ্যদের। আবাহনীর শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে হবে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা তামিম, পারভেজ ইমনদের। ডিপিএলে ফিরেই পরপর 2 ম্যাচে মুশফিকের 50 আশা বাড়াচ্ছে প্রাইম ব্যাংকের। ফতুল্লায় মোহামেডান শেখ জামাল বিগ ম্যাচ। মাহমুদুল্লাহ মিরাজদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল মোহামেডান। অন্যদিকে সবশেষ আবাহনীর বিপক্ষে 88 রানে গুটিয়ে যাওয়া শেখ জামালের আত্মবিশ্বাস তলানিতে। সাকিব না থাকার চ্যালেঞ্জ সামলে ম্যাচ জয়ের আশা সোহেল ইসলামের। অবশ্যই সুপার লিগে যতটুকু ভালো করা যায়, যার যে 5টা ম্যাচ আছে সুপার লিগে, তো আশা করব আমরা প্রত্যেকটা ম্যাচই যাব যে ওই আশা নিয়ে যেন আমরা জিততে পারি। তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এই ওয়েদার, এই কন্ডিশনের মধ্যে যতটুকু এফোর্ট দেওয়া যায়। দলগত পারফরমেন্সে সুপার লিগ নিশ্চিত করা গাজী গ্রুপ ক্রিকেটার্স এবারের আসরে চমক দেখিয়েছে। আর টেবিলের 2-এ থাকা তানজিদ তামিম, রিশাদ হোসেনরা ভরসা শাইনপুকুরের। বিকেএসপিতে সমান সমান লড়াই হতে পারে দু দলের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।